মাগুরার ৮ বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত রমজানের ছুটিতে শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় ৮ বছর বয়সী শিশুটির। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। কুষ্টিয়া শহরের নিরাপত্তার গুরুত্বপূর্ণ হাতিয়ার সিসিটিভি ক্যামেরা, কিন্তু প্রায় ২ বছর ধরে অচল ৬৪টি ক্যামেরা। ফলে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে বাড়ছে উদ্বেগ। অপরাধীদের শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে পুলিশকে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচুর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ২০১৭ সালে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগম স্থলে স্থাপন করা হয় ৬৪টি সিসিটিভি ক্যামেরা। পরে শহরতলিতে বসানো হয় আরও ৪১টি ক্যামেরা। এসব ক্যামেরায় নজরদারিতে অপরাধী শনাক্ত, যানবাহন পর্যবেক্ষণ ও সন্দেহভাজনদের গতিবিধি নজরে রাখা হতো। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর, চুরি ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে অচল হয়ে যায় বেশিরভাগ ক্যামেরা। প্রায় ২ বছর পেরিয়ে গেলেও সেগুলো সচল হয়নি। কুষ্টিয়ায় কোথায় কোন মোড়ে কি ক্রাইম হচ্ছে এই ক্রাইমগুলো দেখা যেত, কিন্তু এই দীর্ঘ একটা বছর এই সিসি ক্যামেরা না থাকার জন্য প্রশাসনও দুর্ভোগ রয়েছে। চুরি, ছিনতাই এগুলি বাড়িয়ে গেছে। আর আগে ক্যামেরা থাকলে পুলিশ শনাক্ত করতে সুবিধা হইতো। এখন চাচ্ছি সিসি ক্যামেরা আওতায় ৮৪ মোড়টা আসুক, সাধারণ জনগণের একটু নিরাপত্তার জন্য একটু সুবিধা হবে। ক্যামেরার নজরদারি না থাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবার সহ অপরাধ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি অপরাধের তদন্ত ও অপরাধী শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন ক্যামেরা স্থাপন করে শহরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বর্তমানে আসলে এই সিসি ক্যামেরা না থাকার কারণে কুষ্টিয়াতে আসলে চুরি, ছিনতাই, বিভিন্ন রকম অকারেন্সগুলো বেড়ে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক গ্রহণ, মাদক ব্যবসা এইগুলো সংগঠিত হচ্ছে, যার কারণে পুলিশ আইডেন্টিফাই করতে পারছে না। সিসি ক্যামেরাটা যদি দ্রুত ব্যবস্থা করা হয় তাইলে সাধারণ মানুষ বড় ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যাবে। পুলিশ বলছে অচল ক্যামেরা মেরামত বা নতুন করে স্থাপনে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে ব্যক্তিগত সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সরকারের বাজেট বা খরচের একটা বিষয় আছে এখানে, তো ওইটা পর্যাপ্ত না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে এগুলো রিপেয়ার বা পুনঃস্থাপন করতে পারিনি। আমরা অনেককে উদ্বুদ্ধ করেছি এবং তারা আমাদের কথায় এই কাজটা করেছে এবং তারা সিসি ক্যামেরা লাগিয়েছে। এবং এই শহরে চুরি, ডাকাতির যেই ঘটনা যে কটাই ঘটুক না কেন, এই ঘটনাগুলো পরবর্তী সময়ে উদ্ঘাটনের জন্য এগুলো আমাদের এখনো ভালো ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে অচল থাকা সিসিটিভি ক্যামেরা দ্রুত সচল না হলে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি। পানি বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি জালাল হোসেন মামুনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মৌ। রোববার থেকে বাড়তে শুরু করে পানি। সন্ধ্যার পর তা আরও দ্রুত বাড়তে থাকে। পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া পৌরসভা, মোগরা ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাজিরপুর খাল দিয়ে পানি প্রবেশ করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বেশ কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে বাড়ছে হাওড়া নদীর পানিও। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে পানি ঢোকার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমরা দেখলাম পাচ্ছি যে এই বৃষ্টিতে পানি হওয়ার কোনো কারণ নেই। এই অবস্থা আমাদের বাচ্চা ছেলে মেয়ে সবাই একই অবস্থা, কষ্ট করে আমরা আশা করি। ভারতের যে বাঁধ ভেঙে দিতে দিল্লি করে এই পানি আমাদেরকে আক্রমণ করছে। এখন আমরা এই পানির ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। পাহাড়ি ঢলের পানিতে ধানের জমি তলিয়ে গেছে। পানি আরও বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও রয়েছে। এতে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি কৃষকদের। হঠাৎ করে কোনো বৃষ্টি নাই, ঝড় নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে ইন্ডিয়ার পানি জায়গা দিয়ে
আমাদের দোকানপাট ঘরবাড়ি রাস্তাঘাট সব তলিয়ে গেছে। পাহাড়ি ডোলের পানি বৃষ্টি বাদল নাই, গতকাল 5টার পরে এই পানি হয়ে গেছে। আমাদের বাড়ি ঘর ফসলাদি জমি তলায় গেছে। আমার ব্যক্তিগত প্রায় 700 হইতে 800 শতক জমি পানি নিচে চলে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে প্রায় 250 হেক্টর জমি পানির নিচে রয়েছে। পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতি কম হবে। ভারতের আকস্মিক পাহাড়ি ডলে আমাদের আখাউড়া উপজেলার 4টা ইউনিয়ন, চারটা ইউনিয়নে কিছু কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তার মধ্যে যদি আমরা সবচেয়ে বেশি বলি তাহলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নে, যেটা ক্ষতি বলবো না, তো প্রায় আক্রান্ত পরিমাণ প্রায় 210 হেক্টর আখাউড়া দক্ষিণে, আর পৌরসভাতে প্রায় 10 হেক্টরের মতো, মোগলাতে আছে 30 হেক্টরের মতো, আর মনোনন্দ অল্প একটু আছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমাদের আখাউড়া দক্ষিণে 210 হেক্টর। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আচ্ছা, আমাদের ফসলি জমিগুলো নষ্ট হয়েছে 3টা ইউনিয়ন এবং পৌরসভার অল্প কিছু অংশ। আর মূলত আমরা রিপোর্টটা তো পরিবার ভিত্তিক দেই। আমাদের টোটাল আমরা 32টা পরিবার পেয়েছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। জমিজমা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এই গ্রামের বাসিন্দারা। সহায়তা নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরকান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া গ্রামের মানুষ রয়েছেন নদী ভাঙনের চরম ঝুঁকিতে। নদী ভাঙনে একের পর এক ঘরবাড়ি, ফসলের জমি, গাছপালা ও স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়েছেন তারা। দীর্ঘদিনের বসত ভিটা ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নদীগর্ভে চলে গেছে হাজিরহাট লঞ্চঘাটের একমাত্র মসজিদও। একই সঙ্গে বিলীনের ঝুঁকিতে রয়েছে এলাকার একমাত্র পাকা সড়ক। ভাঙনের কবলে পড়ে পূর্বপুরুষের ভিটেমাটি, এমনকি কবরও হারিয়েছেন অনেকে। স্থানীয়দের দাবি, তারা আর সাময়িক ত্রাণ বা সহায়তা চান না। নদী ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে চান টেকসই বেড়িবাঁধ। 20 বছর আগ থেকে আমাদের এই জমি জমা সব ভাঙতেছে, এই আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এখানে বাড়ি ঘর, মানুষের চাষাবাদের জমি এবং বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকগুলি ছিল, যে হাজার হাজার একর সম্পত্তি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমার অনেক বসত বাড়ি ভাঙিয়ে গেছে। এটা চাই যে ভাঙ্গন থেকে হিরানের ব্যবস্থা করতেছি। আমরা এটা মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ জানাই। ভাঙন রোধে স্থায়ীভাবে সমাধানের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। প্রতিবেদনের সুপারিশ আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং স্থায়ী কাজ বাস্তবায়ন করতে পারলে উক্ত এলাকার নদী ভাঙন বন্ধ হবে। সমস্যার সমাধানের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রকল্প নিয়ে থাকে, সেই বিষয়টি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় 25 কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত এবং 6 কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাফিজা খানম জুথি, মাই টিভি। বগুড়ায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া বাঘোপাড়া এলাকায় রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে বাঘোপাড়া বাজার থেকে তার এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে 3 যুবক তাকে পথরোধ করে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নভেম্বরের মধ্যে দেশের 5000 ইউনিয়ন পরিষদে একক প্রার্থী এবং সেপ্টেম্বরের মধ্যে বাকি 8টি সিটি কর্পোরেশনে
মেয়র প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা করেছে। গতকাল বিকেলে হোটেল সৈকতে চট্টগ্রামে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সভা শেষে এ তথ্য জানান দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ইতোমধ্যে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠন আরও শক্তিশালী করার কাজ চলছে। সভায় এনসিপির নেতা সারোয়ার তুষার বিএনপি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে এনসিপি তার অঙ্গ সংগঠন কিংবা এনসিপিতে আসতে চান এমন যারাই এনসিপির হয়ে আগামী নির্বাচনে লড়াই করতে চান, আপনারা এনসিপির সাথে সংগঠিত হন, কমিটিতে আসুন এবং আমাদেরকে জানান। আমরা প্রত্যেকটা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে খুব দ্রুত প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের 180 দিনের বাস্তবায়িত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে সরকারের বাস্তবায়িত কর্মসূচি ও জবাবদিহিতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল 6 আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং 180 দিনে বাস্তবায়িত কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জনগণের সমস্যা ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় ফলো আপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তৌহিদুজ্জামান। নারায়ণগঞ্জে সিএনজি চালক জামাল হত্যা মামলায় মনিরুল ইসলাম রঞ্জুকে মৃত্যুদণ্ড ও আকাশ নামে এক যুবকের যাবজ্জীবন দিয়েছে আদালত। এ সময় আরও 2 জনকে খালাস প্রদান করেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে 20,000 টাকা এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ফতুল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় আসামিরা অনুপস্থিত ছিল। এ মামলায় 2 জনকে খালাস দেওয়া হয়। নারায়ণগঞ্জ আদালত পরিদর্শক আব্দুস সামাদ জানান, 2011 সালের 13 জুলাই রাতে আমলাপাড়ার প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটে মাটি চাপা বস্তাবন্দি অবস্থায় সিএনজি চালক জামালের মরদেহ উদ্ধার করে র্যাব। দেশের ক্রান্তিকালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। সোমবার সাভারের হেমায়েতপুর থেকে কেরানীগঞ্জের কোনাখোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবচেয়ে বেশি অবদান রেখেছে। এর আগে 29 কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজ এবং সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সহ আরো অনেকে। জনতা জুলাই আগস্ট আন্দোলনে রক্ত দিয়েছে। আবু সাইদ, ওয়াসিম, এই কেরানীগঞ্জের শহীদ রিয়াজ সহ হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে জনগণ ভোটাধিকার পেয়েছে। আপনারা ভোটাধিকার পেয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, সেই জন্যই তো ভোট দিতে পেরেছেন, এই জন্যই তো বিএনপি সরকার। গাজীপুরের জয়দেবপুরে অস্ত্রের মহড়া আর আধিপত্য বিস্তার ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাং লিডার জাহিদ হাসানকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে বানিয়ারচালায় জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি ও একটি এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাহিদ চাঁদাবাজি, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
মামলা প্রক্রিয়াধীন। তিনটি ম্যাগাজিন, 1 রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল এবং তার একটি ম্যাগাজিন উদ্ধার করে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া হাজারী সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। গতকাল বিকেলে পশ্চিম বরুমচড়া হাজারী সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়ন কাজ অসম্পূর্ণ থাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন চলাচলকারী 20,000-এরও বেশি মানুষ দুর্ভোগে পড়ছেন। বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকারের সাথে গৌরনদী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় অসহায়দের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ সহায়তা এবং প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পরে ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের শপথ পাঠ করান জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম, সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে পৃথক অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য 7 কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি হত্যা মামলার 4 আসামি ও ওয়ারেন্টভুক্ত 2 আসামি সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলার দীর্ঘদিন পলাতক 4 আসামিকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ডলার কেনা বেচার সময় জসিমউদ্দিনকে 32,000 টাকা ও বিদেশি ডলার সহ এবং শাপলা বেগমকে 7 কেজি শুকনা গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, মামলার আইনগত কার্যক্রমের সকল প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের জেলা বিচারিক আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জে আদালতের কয়েকটি কার্যক্রম অন্যত্র স্থানান্তরের আলোচনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। তাদের দাবি, এ বিষয়ে এখনো কোনো সরকারি আদেশ বা প্রজ্ঞাপন তারা পায়নি। সোমবার ফতুল্লার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সমিতির নেতারা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, বর্তমান আদালত প্রাঙ্গণে বিভিন্ন আদালতের কার্যক্রম চলছে। কয়েকটি আদালত শহরের কালীরবাজার পুরাতন কোর্টের নতুন ভবনে স্থানান্তরের আলোচনা থাকলেও এ বিষয়ে সমিতিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনজীবী নেতাদের দাবি, আদালত অন্যত্র সরানো হলে সেবা নেওয়া আসা সাধারণ মানুষ, চাষারা সহ শহরের আশেপাশের মানুষ চাপ ও যানজট আরও বাড়বে। তাই আদালত স্থানান্তর না করে বর্তমান স্থানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির দাবি জানান তারা। খুলনার আলোচিত ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। বিদেশি পিস্তল, তাজা গুলি ও একটি কিশোর গ্যাংয়ের আলামত সহ গ্রেফতার করা হয়েছে 3 আসামিকে। গত 31 জুলাই রাতে মহিরবাড়ি বড় খালপাড় এলাকায় ইসমাইলকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার মূল হোতা ফারদিনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে আটক করা হয় সহযোগী রায়হান ও সাইফুলকে। আসামিদের আস্তানা থেকে ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল, কার্তুজ ও গ্রুপের বিশেষ গেঞ্জি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফারদিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ 7টি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্রের জন্য লবণচড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে 10টি নতুন বাস উপহার দেওয়া হচ্ছে। 10টি বাসের মধ্যে 2টি শিক্ষক, 4টি ছাত্র এবং 4টি ছাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া হবে। এ সময় চবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, 2 উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, শিক্ষক শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ। আর উপাচার্য ও সহযোগিতাকে জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 8 নং চরবংশী ইউনিয়ন যুবদলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করা হয়। রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ZM নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি ABM জিলানী। চট্টগ্রামে 5 দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের বিশেষ আয়োজন পাখালির আসর। অনুষ্ঠানে পরিবেশনা করে বাইতুস শরফ রেনেসা শিল্পী গোষ্ঠী। পরিচালনায় ছিল বাইতুস শরফ আঞ্জুমানে নওজোয়ান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বশর আবু, কাজী আব্দুল হান্নান জিলানী সহ আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা জানান, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এই আয়োজন। দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর মডেল থানা পুলিশের উদ্যোগে গতকাল থানা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, PPM অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবকুমার বিশ্বাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 2 বছর পর নৌকা বাইচ হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় 12 সেপ্টেম্বর নৌকা বাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ আরো অনেকে। পূর্ণভাবে নৌকা বাইচ করতে সভায় নানা সিদ্ধান্ত করা হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলার মনীষমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পাখরাজুড়া বাওরের আগারে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ভাই বোন 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ইয়াসমিন ও জিসান একসঙ্গে পাখরাজুড়া বাওয়ের আগারে শাপলা ফুল তুলতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে বাড়িতে নিয়ে গেলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন 2 শিশুই মারা গেছে। একই পরিবারের চাচাতো ভাই বোন 2 শিশুর একসঙ্গে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।